একজন মানুষ হঠাৎ করে এক দ্বীপে চলে আসে। সে পুরো শরীরে দড়ি দিয়ে বাঁধা ছিল, এমনকি তার ৩৫ হর্স পাওয়ারের স্লিপার জোড়াও তালাবদ্ধ ছিল। সে শুধু দেখল বাওলু গড়গড় করছে। সে উঠে দাঁড়িয়ে ভাবল, হয়তো সে স্বপ্ন দেখছে। তখনই এক জেনারেল ঘোড়ায় চেপে তার কাছে আসে। জেনারেল এক বর্ষা দিয়ে তাকে আঘাত করতে চায়। তারপর কয়েকজন সৈনিক একসাথে বড় বড় হুক ছুড়ে দেয়। তারা বাওলুর মোটা পশ্চাৎদেশে হুক গেঁথে টানতে শুরু করে। বাওলু টান সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। যখন সে আবার জ্ঞান ফেরে, দেখে সে আবার একটি গাড়িতে বাঁধা। তাকে ধীরে ধীরে দ্বীপের ভেতর ঠেলে নিয়ে যাওয়া হয়। আশেপাশের খাদ্যপ্রেমীরা ভিড় করে দেখতে আসে। বাওলুকে একটা দৈত্যের মতো দেখা হচ্ছিল। প্রাসাদের দরজার সামনে তাকে আবার বেঁধে রাখা হয়। এমনকি তরবারি হাতে রাজকন্যাও এত বড় মানুষ আগে কখনো দেখেনি। পরদিন বাওলুকে মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গাড়ি চালিয়ে চাষ করতে বাধ্য করা হয়। ঠিক তখনই শত্রুদের গুপ্তঘাতকেরা প্রাসাদে হামলা চালায়। জেনারেল দ্রুত স্টিয়ারিং হুইল ঘুরিয়ে বাওলুকে প্রাসাদে ফিরিয়ে আনে সাহায্যের জন্য। এভাবেই বাওলু ঝাঁপিয়ে পড়ে ঝাউসির পেছনে পেছনে প্রাসাদের দিকে ছুটে যায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে। জেনারেল তাকে শুয়ে পড়তে বলে এবং নিজে ঝাঁপ দিয়ে রাজকন্যাকে উদ্ধার করতে যায়। সে সৈনিকদের নির্দেশ দেয় যেন কেউ হস্তক্ষেপ না করে। কিন্তু কার্ল জানত জেনারেল আবার গর্ব করে বাড়াবাড়ি করছে। তাই সে বাওলুর বাঁধন খুলে তাকে রাজকন্যাকে বাঁচাতে অনুরোধ করে। সংকটময় মুহূর্তে বাওলু সবার আগে গিয়ে দুই গুপ্তঘাতককে তুলে নিয়ে তাদের মাছের পুকুরে ছুঁড়ে ফেলে। এইভাবেই সে সহজেই রাজকন্যাকে রক্ষা করে। যখন জেনারেল এসে পৌঁছে, তখন লড়াই শেষ হয়ে গেছে। রাজকন্যা বাওলুকে ধন্যবাদ জানায়। কিন্তু তখন রাজা জ্বলন্ত প্রাসাদের ভেতরে আটকা পড়ে আছে। বাওলু আবার ছুটে যায়। সে রাজাকে হাত দিয়ে টেনে বের করতে চায়, কিন্তু আগুনে হাত পুড়ে যায়। তাড়াহুড়ো করে সে তার বিশাল প্যান্ট খুলে ফেলে। তখন দেখা যায় এক হলুদ জলবলয় বেরিয়ে আসছে। বেশি কিছু না ভেবে সে সেটাই আগুনে ছুঁড়ে দেয়। গন্ধ খুব একটা ভালো না হলেও কাজ হয় ঠিকঠাক। ঠিক তখনই শক্তিশালী জেনারেল এসে পৌঁছায়। এক মুহূর্তেও তার দিকে কেউ কিছু নষ্ট করেনি। রাজা যখন নিচে নেমে এলেন, তখন চারদিকে কোনো আনন্দের আবহ ছিল না, বরং শুধু অঙ্গপ্রত্যঙ্গের গন্ধে ভরেছিল চারপাশ। ভাগ্য ভালো, রাজা রাগ করেননি, বরং সেই লোকটিকে সে তার জীবন রক্ষাকারী হিসেবে গ্রহণ করে। উপলক্ষে রাতে বিশেষভাবে এক ভোজের আয়োজন করা হলো। কিন্তু লোকটা এক গোটা ফলের থালা তুলে নিয়ে সরাসরি মুখে ঢেলে দিল। তবু সে পেট ভরে খেতে পারছিল না। সে অনেকক্ষণ ধরে খাচ্ছিল কিন্তু তৃপ্ত হচ্ছিল না। তবে এটা তার চামড়া ছড়ানোর যোগ্যতায় কোনো প্রভাব ফেলেনি। সে নিজেকে বলল, আমি আল্ট্রাম্যান, আমি ছোট ছোট দানবদের বিশেষজ্ঞ। সে তার কথা এমনভাবে বলছিল যে নিজেই বিশ্বাস করে ফেলছিল। ক্ষুদ্র মানবদের রাজ্যের লোকেরা তাকে দেখে খুবই ঈর্ষান্বিত হয়ে পড়ল। পরদিন রাজা তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতার স্বরূপ সমুদ্রের সরি এক বিলাসী ভিলা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। এরপর থেকে সেই মানুষটি ক্ষুদ্র মানব রাজ্যে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে গেল। কেউ তার জন্য বিশেষভাবে কফি এনে দিচ্ছিল, আবার অনেকে তাকে টাকা দিচ্ছিল। এমনকি যখন সে সিনেমা দেখতে যেত, হাজার হাজার মানুষ তার সঙ্গে থাকত। সময় গড়িয়ে যেতে যেতে লোকটি রাজা এবং প্রজাদের আরও বেশি শ্রদ্ধাভাজন হয়ে উঠল। রাজা তাকে সরাসরি একজন হিরোর মেডেলও দিয়ে দিলেন। তবে এতে জেনারেলের পদে প্রভাব পড়ে। প্রতিশোধ নেওয়ার জন্য জেনারেল গোপনে ক্ষুদ্র মানব রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয়। ফলে শত্রুরা সুযোগ নিয়ে আক্রমণ করে। তারা শুধু প্রাসাদে বোমা নিক্ষেপই করে না, বরং সেনাবাহিনীকে দ্রুত আক্রমণের আদেশ দেয়। জেনারেলের অবস্থা তখন খুব খারাপ। সেই সঙ্গে সঙ্গে সেই লোকটির কাছে যায়, যে তখন ভিলাতে আরামে জীবন কাটাচ্ছিল। রাজ্যের বীর হিসেবে লোকটি হাত গুটিয়ে বসে থাকতে পারত না। তাই সে সরাসরি রাজার কাছে গিয়ে অনুরোধ করে সাহায্যের অনুমতি নিতে। ঠিক তখনই জেনারেল ঠান্ডা গলায় কটাক্ষ করে বলে, এই লোকটি কিছু নয়। চাপে পড়ে লোকটি সামনে এগিয়ে গেল। তাকে দেখা গেল সে তার বিশাল লাল জামা খুলে ফেলল এবং নিজের ৪৮ হর্স পাওয়ার শক্তি দেখালো। এরপর সে সাগরের দিকে হাঁটতে লাগল। শত্রুদের সামনে পৌঁছে সে তাদের আক্রমণ করেনি, বরং নিজে থেকেই শান্তির বার্তা দিতে চাইল। সে বলল, আমি এখানে তোমাদের সঙ্গে আগেও খেলেছি। এই কথা শুনে শত্রুপক্ষ নেতিবাচক প্রতিক্রিয়া দেখালো। তার একসাথে বোমা ছুড়ল তার দিকে। অবিশ্বাস্যভাবে বোমাগুলো তার গায়ে পড়েও কিছু করতে পারল না। শরীরে কেবল দাগ পড়ল, কিন্তু কোনো আঘাত লাগল না। লোকটি তখন নিজের পেটটা একটু তুলতেই দেখা গেল বোমাগুলো ফিরে গিয়ে শত্রুদের ওপর পড়ে। এই দেখে শত্রুরা সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল। তারা নৌকা ফেলে সাগরে ঝাঁপ দিয়ে পালাতে শুরু করল। শত্রুদের পালিয়ে যেতে দেখে লোকটি নিজেই অবাক হয়ে গেল। সে এতটা শক্তিশালী তা সে কখনো ভাবেনি। তারপর সে ২ হাত সাগরে ডুবিয়ে সব জাহাজে রশি ধরে ফেলল। মুহূর্তেই শত শত যুদ্ধ জাহাজ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল। এই যুদ্ধে জয়ের পর লোকটি এক রাতেই হয়ে গেল সুপারহিরো। পুরো দেশ জুড়ে তার পোস্টার, তার পোশাক বিক্রি হচ্ছিল। এমনকি চুল কাটার মতো ছোট ব্যাপারেও ৩ জন টনির মতো ইউনিফর্ম পরে থাকত। এটাই ছিল তার জীবনের চূড়ান্ত সাফল্য। সে দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। অন্যদিকে জেনারেল দিন দিন আরও হিংসায় পুড়ে যাচ্ছিল। অবশেষে জেনারেল শত্রুদের সঙ্গে গোপনে যোগাযোগ করল। সে চেয়েছিল যে তারা একসাথে মিলে সেই লোকটিকে পরাজিত করুক। এইদিকে সেই মোটা লোকটি কিছুই জানত না যে তার দিকে বিপদ এগিয়ে আসছে। হঠাৎ সাইরেন বেজে উঠল। লোকজন ছুটে পালাতে শুরু করল। তখনই একটা লাল ডিমের মতো বস্তু আকাশ থেকে নেমে আসে। ভেতরে বসে থাকা লোকটি ছিল সেই বিদ্রোহী জেনারেল।
সে এসে চ্যালেঞ্জ করে বলে, আমি মোটা লোকটার সঙ্গে লড়তে এসেছি। কিন্তু মোটা লোকটা তার অদ্ভুত চেহারা দেখে হাসতে হাসতে মাটিতে পড়ে যাচ্ছিল। অপ্রত্যাশিতভাবে সেই রোবোটিক ডিমটা তৎক্ষণাৎ রূপান্তরিত হতে শুরু করে। এক পলকে সে মোটা লোকটার চেয়েও লম্বা হয়ে যায়। মোটা লোকটা প্রথমে আক্রমণ চালায়, কিন্তু রোবট নড়েও ওঠে না। এরপর সে কিছু না বলেই মোটা লোকটিকে এক ঘুষি দেয়। তারপর তার অদ্ভুত বেল্ট ধরে আকাশে তুলে নাড়াতে থাকে। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মোটা লোকটি ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। শেষ পর্যন্ত সে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণ দেখে খলনায়করা হতাশ হয়ে যায়। তারা মোটা লোকটিকে মোটা ভেলায় বেঁধে ডিপ থেকে তাড়িয়ে দেয়। সে ভেবেছিল তার এই আশ্চর্য ভ্রমণের এখানেই ইতি। কিন্তু আশ্চর্যজনকভাবে উপকূলে পৌঁছতেই এক কাক তাকে আবার বেঁধে ফেলে। চোখ খুলে দেখে সে এখন রাজকন্যার পোশাক পরে আছে। যখন সে এই পরিস্থিতিতে বিভ্রান্ত হয়ে আছে, হঠাৎ ঘরটা প্রবলভাবে কেঁপে ওঠে। পরের মুহূর্তে এক বিশাল মেয়ে দরজা খুলে ঢুকে আসে। তখন সে বুঝতে পারে সে চলে এসেছে দৈত্যদের রাজ্যে। সে চিৎকার করে উঠল বারবার, কিন্তু এক বোতল মিল্ক তার মুখে গুজে দেওয়া হলো। সে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং সেই মিল্কটাও পান করে ফেলে। দৈত্য মেয়েটা খুব মজা পাচ্ছিল, এমনকি সে তাকে ডায়াপারও পরিয়ে দিল। মোটা লোকটি ভেবেছিল বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেবে। কিন্তু তখনই খলনায়ক রাজ্য থেকে কার্ল হঠাৎ সেখানে এসে উপস্থিত হয়। সে বলে, আমাদের রাজ্য থেকে একটা মেয়ে এসেছে, সে দাবি করছে তুমি তার প্রেমিক। কিন্তু জেনারেল তাকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে। এই কথা শুনে মোটা লোকটি আর চুপ করে থাকতে পারল না। তার প্রেমিকা বিপদে। সে একটানা দৌড়ে দৈত্যদের ডিপ থেকে একটা প্যারাশুট চুরি করে পালিয়ে আসে। ফিরে এসে মোটা লোকটি পরিকল্পনা করল, এবার সে জেনারেলের সঙ্গে একা একা আবার একবার লড়বে। কিন্তু এবার তার আত্মবিশ্বাস আরও বেশি, কারণ এক দেবী তাকে দেখছিল। তাই কোনো ভয় না পেয়ে সে সরাসরি ঝাঁপিয়ে পড়ে। কিন্তু জেনারেলও বসেছিল না। সে তার রোবটকে আরও উন্নত করে ফেলেছিল। রোবট মুহূর্তে বিদ্যুৎ তৈরি করে মোটা লোকটাকে শক দিয়ে মাটিতে ফেলে দেয়। তবুও হার না মানা মোটা লোকটি আবার উঠে দাঁড়ায়। কিন্তু আবারও সে বিদ্যুৎ চালিত আঘাতে অসাড় হয়ে যায়। এই সংকটময় মুহূর্তে কাল গোপনে রোবটের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কক্ষে ঢুকে পড়ে এবং ভেতরের তার ছেড়ে দেয়। এই সুযোগে মোটা লোকটি বুঝে ফেলে সময় এসেছে। সে এক সারাবিধীন লাথি দিয়ে রোবটকে আঘাত করে। তারপর সে একটা মূর্তি উঠিয়ে নেয় অস্ত্র হিসেবে এবং লাফিয়ে ওঠে রোবটের উপর চড়ে বসে। সে শুরু করে পিটানো, একদম মনের আনন্দে। একটানা কয়েকদিন ঠুকঠাক পেটানোর পর রোবটটা একেবারে ভাঙাচোরা লোহায় পরিণত হয়ে যায়। অবশেষে মোটা লোকটি বিজয়ী হয়। মুভির শেষ দৃশ্যে কার্ল এবং রাজকন্যার বিয়ে হয়, আর মোটা লোকটি ও তার প্রেমিকাও